আপনি কি জানেন প্রাচীন ব্যাবিলনের সাধারণ মানুষরাও ধনী হতে পেরেছিলেন? তবে তারা জাদু বা ভাগ্যের উপর নির্ভর করতেন না। তাদের ধন আহরণের গোপন সূত্র ছিল যা আজও আমরা ব্যবহার করতে পারি। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটি আমাদের শেখায় কিভাবে সামান্য আয় থেকেও সঞ্চয়, বিনিয়োগ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পদ তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই প্রাচীন কিন্তু চিরন্তন নীতি যা আপনাকেও আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যেতে পারে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। চলুন আজ আমরা হাজার হাজার বছর পেছনে ফিরে যাই প্রাচীন ব্যাবিলনে আর খুঁজে বের করি এমন কিছু আর্থিক জ্ঞানের রহস্য যা জর্জ এস ক্লাসেন তার বিখ্যাত বইটাতে তুলে ধরেছেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই নীতিগুলো আজও আমাদের সবার জন্য একইভাবে প্রাসঙ্গিক। প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না? হাজার হাজার বছর পরেও কেন আমরা ব্যাবিলনের দিকেই তাকাচ্ছি? কারণটা খুব সহজ আবার গভীরও। সময় বদলেছে, টেকনোলজি বদলেছে, কিন্তু টাকা জমানো আর সম্পদ তৈরির যে মূল সূত্রগুলো সেগুলো আসলে একটুও বদলায়নি। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব ব্যাবিলনের সেই প্রাচীন রহস্য দিয়ে, তারপর জানব সবচেয়ে জরুরি প্রথম নিয়মটা, এরপর খালি পকেট ভরানোর 7টা উপায়, সোনা বা সম্পদের 5টা নিয়ম, সম্পদকে সুরক্ষিত রাখার কৌশল, আর সবশেষে বুঝব ভাগ্য আসলে কি। চলুন শুরু করা যাক। বইটার শুরুতে একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলা হয়েছে, খালি পার্স বা লিন পার্সের সমস্যা। মানে অনেকেরই আয় রোজগার ভালো কিন্তু মাস শেষে পকেট খালি। এই সমস্যাটা কিন্তু সে প্রাচীন ব্যাবিলন থেকে শুরু করে আজকের দিনেও আমাদের সবার খুব পরিচিত, তাই না? এখান থেকেই আমরা প্রথম শিক্ষাটা পাই, শুধু ভালো ইনকাম থাকা মানেই কিন্তু ধনী হওয়া নয়, আবার মনে মনে বড়লোক হওয়ার ইচ্ছা থাকাও যথেষ্ট না। আসল জিনিসটা হলো একটা ঠিকঠাক পরিকল্পনা, কারণ পরিকল্পনা ছাড়া সম্পদ অর্জনের ইচ্ছাটা ওটা একটা স্বপ্নই থেকে যায়। তাহলে এই সমস্যার সমাধানটা কি? বইটা বলছে এর সবচেয়ে শক্তিশালী আর ফাউন্ডেশনাল উত্তরটা হলো নিজেকে আগে পরিশোধ করা। আর এই ধারণাটা এসেছে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি আর কার্ডের কল্প থেকে। চলুন দেখি ঠিক কি করেছিলেন তিনি। আর্কেদের এই একটা কথায় পুরো বইটার মূলমন্ত্র। তিনি বলছেন, আমার পার্সে যখনই 10টা মুদ্রা আসত আমি খরচের জন্য মাত্র 9টা বের করতাম। ভাবুন একবার, কি সহজ একটা নিয়ম, কিন্তু এটাই ছিল তার বিশাল সম্পদের আসল ভিত্তি। এই যে দেখুন, সিম্পল একটা সংখ্যা 10%, কিন্তু এটাই ছিল আর্কার্ডের সাফল্যের মূল মন্ত্র। ভাবা যায়, যে কোনো খরচের আগে, বাড়ি ভাড়া বা অন্য কোনো বিল দেওয়ারও আগে নিজের আয়ের কমপক্ষে 10 ভাগ নিজের জন্য সরিয়ে রাখা। ব্যাস, সম্পদ তৈরির এটাই হলো প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। আচ্ছা, এবার আসা যাক পরের ধাপে। আর্কার্ড শুধু নিজের জন্যেই এই নিয়ম বানাননি, তিনি ব্যাবিলনের সাধারণ মানুষদেরও তাদের খালি পকেট ভরানোর জন্য কিছু উপায় শিখিয়েছিলেন। তিনি তাদের একটা স্টেপ বাই স্টেপ গাইড দিয়েছিলেন, যা ছিল আর্থিক সাফল্যের একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট। তো আর্কেডের সেই 7টা সমাধান কি ছিল? চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমটা তো আমরা জানি, 10% সঞ্চয়। এরপর দেখুন, খরচ নিয়ন্ত্রণ করা আর জমানো টাকাকে কাজে লাগানো, মানে টাকা দিয়ে আরও টাকা বানানো। এই দুটো হলো গিয়ে সম্পদ তৈরির আসল ভিত্তি। তারপরে দুটো পয়েন্ট খেয়াল করুন, ঋণ থেকে দূরে থাকা আর ভবিষ্যতের জন্য সুরক্ষা নিশ্চিত করা। এগুলো অনেকটা ঢালের মতো কাজ করে, আপনার সম্পদকে রক্ষা করে। আর শেষে নিজের স্কিল বাড়ানো, যাতে আয় বাড়ে, আর সেই বাড়তি আয়কে বুদ্ধি করে বিনিয়োগ করা। কাজে বুঝতেই পারছেন, এগুলো শুধু কয়েকটা টিপস না, এটা আসলে একটা কমপ্লিট সিস্টেম, একটা পুরো জীবন দর্শন। টাকা জমানোর উপায় তো জানা গেল, কিন্তু জমানো টাকাটাকে ঠিকভাবে কাজে লাগানোর জন্য একটা সঠিক মাইন্ডসেটও তো দরকার, তাই না? এখানেই আসে স্বর্ণের সেই 5টা চিরন্তন আইনের কথা। এই আইনগুলো আমাদের শেখায় কিভাবে বিনিয়োগ নিয়ে ভাবতে হবে। এই আইনগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। প্রথমটা বলছে, সম্পদ বা সোনা তাদের কাছেই আসে যারা নিয়মিত সঞ্চয় করে। দ্বিতীয়ত, বুদ্ধিমান মালিকের জন্য সম্পদ নিজে থেকেই কাজ করে, মানে আয় বাড়ায়। তৃতীয়ত, যারা অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সাবধানে বিনিয়োগ করে, সম্পদ তাদের কাছে সুরক্ষিত থাকে। আর সবশেষে, যারা না বুঝে কোনো ব্যবসায় বা রাতারাতি বড়লোক হওয়ার লোভে বিনিয়োগ করে, তাদের কাছ থেকে সম্পদ পালিয়ে যায়। মানে মূল কথাটা হলো ধৈর্য, বুদ্ধি আর সঠিক পরামর্শ। আচ্ছা, সম্পদ তো তৈরি হলো, কিন্তু এখানে কি কাজ শেষ? একদমই না। সম্পদ তৈরি করা যতটা জরুরি,
তাকে রক্ষা করাটাও ঠিক ততটাই জরুরি। আর এই শিক্ষাটা আমরা পাই ব্যাবিলনের বিখ্যাত দেয়ালের গল্প থেকে। সত্যি বলতে সম্পদ তৈরি করাটা তো যুদ্ধের মাত্র অর্ধেক, বাকি অর্ধেক হল সেই সম্পদকে রক্ষা করা। ভাবুন তো, প্রাচীন ব্যাবিলনের সেই উঁচু আর মজবুত দেয়ালগুলো যেমন শহরের ধনসম্পদকে বাইরের আক্রমণ থেকে বাঁচাত, ঠিক তেমনি আমাদেরও নিজেদের কষ্ট করে জমানো টাকার চারপাশে একটা আর্থিক দেয়াল তৈরি করতে হবে, এমন একটা সুরক্ষা ব্যবস্থা যা আমাদের সঞ্চয় আর বিনিয়োগকে যে কোনো বিপদ থেকে বাঁচাবে। অনেকেই ভাবেন টাকা পয়সা, ধনসম্পদ এগুলো তো ভাগ্যের খেলা, কিন্তু এই বইটা আমাদের একেবারে অন্য একটা কথা বলছে। বইটা বলছে ভাগ্য কোনো আকাশ থেকে পড়া জিনিস নয়, বরং সঠিক প্রস্তুতি আর কাজের মাধ্যমে গুড লাক বা সৌভাগ্যকে তৈরি করা যায়। চলুন দেখি কিভাবে। বইটার মতে সৌভাগ্য জিনিসটা আসলে কি? এটা হলো প্রস্তুতি আর সুযোগের সঠিক মিলন। মানে এটা কোনো ম্যাজিক না। যারা সুযোগের জন্য নিজেদের প্রস্তুত রাখে, পরিশ্রম করে আর সুযোগ এলে সেটাকে চিনে নিতে পারে, ভাগ্য আসলে তাদেরই বন্ধু হয়। এই ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, দুই ধরনের মানুষ আছে। একদল হলো প্যাসিভ ড্রিমার, যারা শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকে, সুযোগের জন্য তৈরি থাকে না আর ব্যর্থ হলে দোষ দেয় কপালের। আর অন্যদিকে আছে অ্যাক্টিভ গুয়ার, মানে কর্মঠ মানুষ। তারা সুযোগের অপেক্ষা করে না, সুযোগ তৈরি করে। তারা সব সময় প্রস্তুত থাকে আর ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। বইটা বলছে এই দ্বিতীয় দলের মানুষগুলোকেই দুনিয়া ভাগ্যবান বলে জানে। আর এই একটা উক্তি যেন পুরো বিষয়টার সারমর্ম। সৌভাগ্যের দেবী কর্মঠ মানুষদেরই পছন্দ করেন। এর মানে হলো উদ্যোগ, পরিকল্পনা আর পরিশ্রম, এইগুলোই হলো আসল জিনিস, যেটাকে আমরা প্রায় ভাগ্য বলে ভুল করি। তাহলে এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। আজকের এই আধুনিক দুনিয়ায় আমাদের নিজেদের ব্যাবিলনের দেয়ালগুলো কি হতে পারে? কিভাবে আমরা আমাদের কষ্টার্জিত সম্পদকে সুরক্ষিত রাখছি? হাজার হাজার বছর আগের এই জ্ঞান আজও আমাদের সেই পথই দেখিয়ে চলেছে। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বই থেকে আমরা কি কি শিখতে পারি? 1. অর্থ উপার্জনের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ আর্নিং মানি। এই বই থেকে প্রথম শিক্ষা হল অর্থ উপার্জন করা হলো ধনী হওয়ার প্রাথমিক ধাপ। উপার্জন ছাড়া ধনী হওয়া অসম্ভব। উদাহরণস্বরূপ, আর্কাডের মতো একজন মানুষ যদি কোনো ব্যবসা বা কাজ না করত, তবে তার সঞ্চয় করার ক্ষমতাই হতো না। আমরা যদি চাই আর্থিকভাবে স্বাধীন হতে, আমাদের অবশ্যই আয় বৃদ্ধির পথ খুঁজতে হবে। উদাহরণস্বরূপ, একজন ফ্রিল্যান্সার তার দক্ষতা ব্যবহার করে মাসে $500 আয় করতে পারে। যদি সে সঠিকভাবে উপার্জন করে, তাহলে সেই অর্থকে সঞ্চয় এবং বিনিয়োগে ব্যবহার করলে ধনী হওয়ার পথ সুগম হয়। অর্থাৎ আয় হল মূল সূত্র এবং সঞ্চয় ও বিনিয়োগ তার ফলাফল। 2. সঞ্চয়ের শক্তি, দি পাওয়ার অফ সেভিংস। বইটি স্পষ্টভাবে বলে আপনার উপার্জনের অন্তত 10% সঞ্চয় করুন। সঞ্চয় ধনী হবার ভিত্তি। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতি মাসে 10,000 টাকা আয় করেন, তাহলে কমপক্ষে 1,000 টাকা সঞ্চয় করতে হবে। সঞ্চয় না করলে উপার্জিত অর্থ শেষ হয়ে যায় এবং কখনোই সম্পদ তৈরি হয় না। বইয়ে আর্কাড দেখায় কিভাবে নিয়মিত সঞ্চয় ধীরে ধীরে একটি বড় সম্পদে পরিণত হয়। আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দিলে, যদি কেউ মাসে 10% সঞ্চয় শুরু করে এবং এটি সঠিক বিনিয়োগে রাখে, তাহলে 5 বছরের মধ্যে তার সঞ্চয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সঞ্চয় করা মানে শুধুমাত্র টাকা জমানো নয়, এটি ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি করা। 3. খরচের নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং এক্সপেন্সেস। বইটি বলে আমাদের খরচ অবশ্যই আয় অনুযায়ী সীমিত করতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি 30,000 টাকা আয় করে কিন্তু 35,000 খরচ করে, তাহলে সে ঋণের দিকেই ধাবিত হবে। খরচের নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শিক্ষা। এটি শেখায় কিভাবে জীবনযাপনের মধ্যে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় এবং সঞ্চয়ের দিকে মনোনিবেশ করা যায়। উদাহরণস্বরূপ, যদি কেউ প্রতি মাসে নিজের কফি বা বাইরে খাওয়ায় অতিরিক্ত টাকা ব্যয় না করে, সেই টাকা সঞ্চয় ও বিনিয়োগে ব্যবহার করলে তার আর্থিক অবস্থার উন্নতি হবে। 4. বিনিয়োগের গুরুত্ব, দি ইম্পর্টেন্স অফ ইনভেস্টিং ওয়াইজলি। বইয়ে বর্ণনা করা হয়েছে যে সঞ্চয়কে কেবল পকেটে রাখা ধন তৈরি করে না, সেটিকে বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ, আর্কাড তার সঞ্চয়কে সঠিক ব্যবসা ও ঋণে বিনিয়োগ করে তার সম্পদ বৃদ্ধি করেন। বিনিয়োগ হল সঞ্চয়ের গতি বৃদ্ধি করার উপায়। কেউ যদি তার টাকা ব্যাংকের সুদে রাখে বা নিরাপদ ব্যবসায় বিনিয়োগ করে, তাহলে সেই অর্থ সময়ের সাথে বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, যদি আপনি 10,000 টাকা সঞ্চয় করে সঠিকভাবে স্টক মার্কেটে বিনিয়োগ করেন এবং বছরে 10% লাভ পান, তাহলে বছরের শেষে আপনার টাকা 11,000 টাকায় পরিণত হবে। বিনিয়োগের জন্য বুদ্ধি, ধৈর্য এবং ঝুঁকি নিরূপণ খুব গুরুত্বপূর্ণ।
5. ঋণ এবং ঝুঁকি এড়ানো, অ্যাভয়েড ডেট অ্যান্ড রিস্ক। বইটি শেখায় যে ঋণ নেওয়া এবং অজানা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। উদাহরণস্বরূপ, কেউ যদি বিনিয়োগের আগে যথাযথ যাচাই না করে ঋণ নেন, তাহলে সম্পূর্ণ সঞ্চয় হারানোর সম্ভাবনা থাকে। ধনী হওয়ার জন্য টাকা হারানোর ঝুঁকি কমানো জরুরি। বইয়ে দেখানো হয়েছে কিভাবে ব্যাবিলনের নাগরিকরা বিনিয়োগের আগে বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তা করতেন। বাস্তব জীবনের উদাহরণ হলো, কেউ যদি নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চায়, তবে বাজার গবেষণা, পরামর্শ এবং ঝুঁকি বিশ্লেষণ করা অপরিহার্য। 6. ধৈর্য এবং পরিকল্পনা, পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। বইটি স্পষ্ট করে যে ধনী হওয়া কোনো একদিনের কাজ নয়। ধৈর্য, সময় এবং নিয়মিত পরিকল্পনার মাধ্যমে সম্পদ বৃদ্ধি সম্ভব। উদাহরণস্বরূপ, আর্কাডের সম্পদ এক রাতেই নয়, বরং সঠিক সঞ্চয় এবং বিনিয়োগের ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বেড়েছিল। ধৈর্য এবং পরিকল্পনা ধনী হওয়ার মূল চাবিকাঠি। উদাহরণস্বরূপ, যদি কেউ প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করে এবং 10 বছর ধরে বিনিয়োগ করে, তার সম্পদ ধীরে ধীরে বড় হবে। এটি শেখায় যে দ্রুত ধনী হওয়ার চেষ্টার পরিবর্তে পরিকল্পিত এবং ধৈর্যশীলভাবে কাজ করা সফল আনতে পারে। 7. সুযোগ চিনতে শিখুন। বইটি দেখায় যে সৌভাগ্য বা সুযোগ কেবল তখনই কাজে লাগে যখন আমরা সচেতন এবং প্রস্তুত থাকি। উদাহরণস্বরূপ, ব্যাবিলনের নাগরিকরা যদি বিনিয়োগের জন্য নতুন সুযোগ দেখে এবং সেই সুযোগ কাজে লাগায়, তাদের ধন বৃদ্ধি পায়। আমরা যখন সুযোগ চিনতে শিখি, তখন আমাদের আয় এবং সম্পদ বাড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। উদাহরণস্বরূপ, কেউ যদি নতুন কোনো ব্যবসায় বা স্টক মার্কেটের সঠিক সুযোগ চিহ্নিত করে বিনিয়োগ করে, তাহলে সে তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। 8. সম্পদের নিরাপত্তা, প্রোটেক্টিং ইয়োর ওয়েলথ। বইটি শেখায় যে ধন সঞ্চয় ও বিনিয়োগের পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। উদাহরণস্বরূপ, আর্কাড তার সম্পদ নিরাপদ স্থানে বিনিয়োগ করতেন, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতি না হয়। বাস্তব জীবনের উদাহরণ হল ব্যাংকে সঞ্চয় রাখা বা নিশ্চিত ব্যবসায় বিনিয়োগ করা, যাতে টাকা হারানোর ঝুঁকি কমে যায়। এটি শেখায় যে শুধুমাত্র উপার্জন ও বিনিয়োগই যথেষ্ট নয়, সম্পদের সুরক্ষা এবং ঝুঁকি কমানো সমান গুরুত্বপূর্ণ। দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটি আমাদের শেখায় যে ধনী হওয়া কোনো জাদু নয়, এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া। আয় বাড়ানো, সঞ্চয় করা, বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করা, ঋণ এড়ানো, ঝুঁকি কমানো, ধৈর্য এবং পরিকল্পনা নৈতিকভাবে গড়ে তোলা, সুযোগ চিহ্নিত করা এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। এই বই থেকে আমরা শিখলাম যে ধনী হওয়া কেবল জাদু নয়, এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া। ধন উপার্জন, সঞ্চয়, বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ এবং নিজের সম্পদকে সুরক্ষিত রাখা, এই সব নিয়ম মেনে চললেই আর্থিক স্বাধীনতা অর্জন সম্ভব। আজ আমরা শিখলাম কেবল স্বপ্ন দেখা যথেষ্ট নয়, বাস্তবায়ন করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং ধৈর্য ধরে এগোতে হবে। যেভাবেই শুরু করো, ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তুমি ধনী হওয়ার পথে এগোতে পারবে। মনে রেখো, ধনী হওয়ার সময় নেয়, কিন্তু সঠিক নীতি মেনে চললে সম্ভাবনা সীমাহীন। যদি তুমি আজ থেকে নিজের অর্থ উপার্জন, সঞ্চয় এবং বিনিয়োগের প্রতি সচেতন হও, তবে একদিন তুমিও নিজ ব্যাবিলনের সবচেয়ে ধনী মানুষের মতো আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠবে।